ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন, এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন। মাননীয় স্পিকার, চোর বা দুর্নীতিবাজ নয়, বরং নিজেকে রাজবন্দী দাবি করেছেন কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। শুরু করিতেছি মহান আল্লাহর। কোনো টাওয়ারে আগুন নয়, বরং শেখ হাসিনার নির্দেশেই ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের পুনর্বহালের সুপারিশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জাতীয় প্রেস ক্লাবে কাউন্সিলরদের সমাবেশ থেকে এই ঘোষণা দেন দুই সংগঠনের শীর্ষ নেতারা। সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করতে কাউন্সিলরদের আহ্বান জানিয়েছে নাগরিক কমিটি। অনলাইন কিংদেরকে নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক হিসাব নিকেশ করে বলতে হয়, তবে রেফারেন্সটা নিশ্চয় সাংবাদিক ইলিয়াস, আমার ধারণা তিনি শুনেছেন। আমি অপেক্ষা করছি তিনি আসলে বক্তব্যটা কিভাবে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটু ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের জিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। বর্তমানে বাংলাদেশের যে চলমান রাজনীতি বা বর্তমান যে চলমান পরিস্থিতি, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যেন আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন। ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন, এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন। মাননীয় স্পিকার, চোর বা দুর্নীতিবাজ নয়, বরং নিজেকে রাজবন্দী দাবি করেছেন কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে। কারাগার থেকে পরিবারকে লেখা চিঠিতে এমনটাই দাবি করেন তিনি। গত 17 নভেম্বরে লেখা চিঠিগুলো ব্যারিস্টার সুমনের ভাই সৈয়দ সোহাগ তার ফেসবুকে পোস্ট করার পর থেকেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মা, ভাই বোনদের ও স্ত্রীকে পৃথক 3টি আবেগভান চিঠি লিখেছেন তিনি। মাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আম্মা দোয়া রইল, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি। তিনি আরো লেখেন, এই 45 বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি? যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করি। বোন, ভাই এবং বোন জামাইদের উদ্দেশ্যে সুমনের বার্তা ছিল, আমার জন্য কোনো চিন্তা করো না, রাজবন্দী হিসাবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির মামলায় নই। অনেকে বলে আপনার কি সম্পদ আছে, দীর্ঘদিন জেলে কিভাবে চলবেন? আমি বলি, আমার সবচেয়ে বড় সম্পদ হলো আমার 5টি বোন এবং একটি ভাই। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। তোমাদের জন্য অনেক দোয়া রইল, আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। নিজের স্ত্রীকে তিনি লিখেছেন, জানি অনেক কষ্ট হচ্ছে তোমার, বাচ্চাগুলোকে একাই সামাল দিচ্ছ, খুব একটা সহযোগিতা কখনোই তোমাকে করতে পারি নাই। এ কথা চিন্তা হলে জেলে বসেও কষ্ট লাগে। এই চিঠিগুলো যখন সবার হাতে পৌঁছে, তখন থেকেই তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। সুমন এবছরই স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন, তবে জুলাই আন্দোলনে আওয়ামী লীগকে পুরোপুরি সমর্থন দিয়েছিলেন তিনি। সংসদেও শেখ হাসিনার চৌর্যবৃত্তি করতে দেখা যায় তাকে। একটি ভাইরাল ভিডিওতে সুমনকে নিষিদ্ধ সংগঠন গণহত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের উজ্জীবিত করতে বলতে শোনা যায়, তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে। এই ভিডিও প্রকাশের পর থেকে সুমনের জনপ্রিয়তা তলানিতে নেমে আসে। এক সময়ের প্রিয় মুখ আজ সমালোচনার কেন্দ্রে। গত 22 অক্টোবর রাজধানীর মিরপুর থানায় করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হন তিনি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। অনেকের মতে তার রাজবন্দী হওয়ার দাবি ভিত্তিহীন, আবার অনেকে বলছেন শেখ হাসিনার মতো চিঠি প্রকাশ করে সমবেদনা আদায়ের প্রচেষ্টা করছেন তিনি। সামিউল জয়। কোনো টাওয়ারে আগুন নয়, বরং শেখ হাসিনার নির্দেশেই ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের কথা জানান। বলেন, গণহত্যার তথ্য গোপনে শেখ হাসিনার নির্দেশেই এভাবেই কাজ করে তার মন্ত্রিসভার সদস্যরা। সম্ভাব্য সাক্ষীদের হত্যার অভিযোগও করেছে প্রসিকিউশন। 18 নভেম্বর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। ইন্টারনেট বন্ধ সহ শেখ হাসিনার নির্দেশে পলক কি করেছেন সেসব স্বীকার করেন বলে জানায় প্রসিকিউশন।
সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 7 পুলিশ কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে তদন্ত শেষ না হয় 2 মাস সময় বাড়িয়ে আগামী 20 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 3 পুলিশ কর্মকর্তা মামুন, শাহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল কাফিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। গণহত্যার ঘটনার সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিং এর শিকার হচ্ছে বলে অভিযোগ প্রসিকিউশনের। ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। জুলাই আন্দোলনে ভুক্তভোগী ও গণহত্যার মামলার সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সম্প্রতি 4 শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন তারা। সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের পুনর্বহালের সুপারিশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জাতীয় প্রেস ক্লাবে কাউন্সিলরদের সমাবেশ থেকে এই ঘোষণা দেন 2 সংগঠনের শীর্ষ নেতারা। সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করতে কাউন্সিলরদের আহ্বান জানিয়েছে নাগরিক কমিটি। সেই সঙ্গে ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323 পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়। প্রায় 4 মাস পর অপসারিত সেই কাউন্সিলররা সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই সমাবেশ থেকে কাউন্সিলররা নিজেদের পুনর্বহালের দাবি জানান। আপনি হাত টাইমে বলেন যে তোমরা বাদ চলে যাও, তোমরা দোষী, এরকম তো হতে পারে না। আপনারা আমাদেরকে পুনর্বহাল করে আপনাদের সকল দাবির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করব। সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কাউন্সিলরদের পরবর্তী প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নন হাসনাত আব্দুল্লাহ। দ্রুত সমস্যার সমাধান করতে স্থানীয় সরকার উপদেষ্টাকে অনুরোধ করা হবে বলে জানান তিনি। কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না, এটা আমাদের স্পষ্ট অবস্থান। কাউন্সিলরদের পক্ষ থেকে আমার আহ্বান এবং অনুরোধ, আমার সহযোদ্ধারা এই লড়াইটাকে মিনিস্ট্রি লেভেলে, উপদেষ্টা লেভেলে আপনাদের হয়ে ফাইট করবে। কাউন্সিলরদের পুনর্বহালের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্ত জুড়ে দেন নেতারা। এই নিশ্চয়তাটুকু আপনাদের জায়গা থেকে দিতে হবে। এই যে আপনাদের সাথে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলবো, লড়াই করব, সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনাদেরকে আপনাদের স্থান ফিরিয়ে দেওয়া হোক এবং আপনাদেরকে প্রশাসনিক মর্যাদা দিয়ে বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে সরকার দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনবে। অপসারিত এই কাউন্সিলরদের পুনর্বহালের পর মেয়র হবার প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। হুঁশিয়ার করে বলা হয়, ফ্যাসিবাদের বিচারের আগে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে চিহ্নিত হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। অনলাইন কিংদেরকে নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক হিসাব নিকেশ করে বলতে হয়, তবে রেফারেন্সটা নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াস, আমার ধারণা তিনি শুনেছেন। আমি অপেক্ষা করছি তিনি আসলে এই বক্তব্যটা কিভাবে দিবেন। তো মোটা দাগে আপনারা জানেন যে আসিফ নজরুল ইসলামকে কেন্দ্র করে বা আমাদের উপদেষ্টা যিনি আছেন ফারুকীকে কেন্দ্র করে আমাদের অনলাইন কিং বনাম আমাদের অন্তর্বর্তী সরকার একটা কোল্ড ওয়ার চলছে, যেখানে আমাদের উপদেষ্টারাও অনেকে কানেক্ট হয়ে গেছেন। সমন্বয়ক যারা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, তাদের মধ্যে একটা বিভাজন দৃশ্যত আসছে। আর এই সকল কিছুর পেছনে মূল যারা খেলোয়াড় মোটা দাগে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। তবে এই ক্ষেত্রে সাংবাদিক ইলিয়াসের ভূমিকাটা বড়। এর মাঝখানে আমাদের আরেকজন বাঘা অনলাইন কিং একসময় ছিলেন শাহেদ আলম, ইনফোটিউব, যিনি কথা বলেন। তো শাহেদ আলমকে নিয়ে সাংবাদিক ইলিয়াস মোটামুটি তার 14 জেনারেশন ওয়াশ করে দিচ্ছেন, তার ব্যক্তি জীবনকে একদম সামনে নিয়ে আসছেন। তো এই যে কোনো অবস্থা, তখন শাহেদ আলম একটা ছবি প্রকাশ করেছেন যে গেল কয়েকদিন আগে ওয়াশিংটন ডিসিতে তারা একত্রে বসেছিলেন। সেখানে শাহেদ আলমের পাশাপাশি কানক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস, তারপর হচ্ছে মুশফিক ফজল আনসারি সহ
আরো যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দেন, সম্ভবত পিনাকি ভট্টাচার্য ছিলেন কিনা আমি জানি না, যাই হোক। তো সেই প্রোগ্রামে একত্রে চা পান শেষে তারা যখন বের হচ্ছিলেন, তো আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নিয়ে একটা আলোচনা হয়েছিল। তো সেখানে সাংবাদিক ইলিয়াসকে আপনার শাহেদ আলমের দাবি, তিনি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন সেটা ইলিয়াসের ভিডিও আসলে বোঝা যাবে। তবে শাহেদ আলমের বক্তব্য তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি আসলে মানে কি আগামীতে কাকে সাপোর্ট করবেন, এরকমই প্রশ্নটা ছিল। ইলিয়াসের বক্তব্য হচ্ছে বিএনপি কি নয়, জামাতকে ক্ষমতায় তিনি আনতে চান। তো শাহেদ আলমের একটা বক্তব্য ছিল পাইক্কা বীজ মানে সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন সময় পাকিস্তান নিয়ে যে পজিটিভ আলোচনাগুলো আসে, যে পাকিস্তানের নারীরা কত সুন্দর, বাংলাদেশের তারা আসলে কেমন, অথবা পাকিস্তানে ভ্রমণের বেলায় বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়ে থাকেন, জনগণকে বলে থাকেন যে পাকিস্তান যান। আবার চিকিৎসার বেলায়ও তিনি জনগণকে পাকিস্তান সাপোর্ট করেন, সাজেস্ট করেন। এছাড়াও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে তিনি বরাবরই পাকিস্তানের পক্ষে তার অবস্থান। তো আমরা যতটুকু জানি ইলিয়াসের পাকিস্তানের পক্ষে অবস্থান একটা মেইন কারণ হচ্ছে ভারতের বিরোধিতায় তিনি পাকিস্তানকে সাপোর্ট করেন। কিন্তু সাংবাদিক শাহেদ আলমের বক্তব্য যে বিষয়টা ওইখানে না, বিষয়টা হচ্ছে সাংবাদিক ইলিয়াস পাকিস্তান পন্থী, আর যার কারণে তিনি জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চান। আর এই জন্য তিনি ইদানিং সময় বিএনপিকে নিয়ে নানান ধরনের সমালোচনা করছেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে শামা ওবায়েদ থেকে শুরু করে আরো অনেকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। তো এর মাঝখানে তো আমরা দেখলাম তিনি আবার জামাতের এক নেতাকে নিয়েও বক্তব্য দিয়েছিলেন, কি জানেন, ডক্টর তাহিরি সম্ভবত। তো জামাতের অনুসারীরা আবার সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সেখানে বেশ কিছু লেখালেখি করেছে, যদিও সাংবাদিক ইলিয়াস বলছেন তাহিরি যদি এটা প্রমাণিত হয় তিনি করেন নাই, তাহলে তিনি আবার তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। বাট মোটা দাগে এখন আসলে যেই বক্তব্যগুলো সামনে আসছে, অনলাইন কিংদের মধ্যে নানান বিভাজন চলে আসছে। শাহেদ আলম আবার সাংবাদিক ইলিয়াসের জীবনের বেশ কিছু মোড়, ব্যক্তি জীবন তিনি সামনে নিয়ে আসছেন। সাংবাদিক ইলিয়াস আবার পরের ভিডিওতে শাহেদ আলমরে আবার সার্ফ এক্সেল দিয়ে ধোলাই করছেন। এর আগেও ইস্কন ইস্যুতেও কিন্তু শাহেদ আলম বরাম সাংবাদিক ইলিয়াসের মধ্যে একটা লড়াই চলছিল। তবে জনমত কোন দিকে আছে? জনমতে সাংবাদিক শাহেদ আলমের যে কন্টেন্ট, সেইটার নিচে যে পরিমাণ গালি দোয়া দুরুস বাঙালি করছে, বিপরীতে সাংবাদিক ইলিয়াসের ভিডিওর এখানে আইসা সবাই পজিটিভ বক্তব্য দিয়েছে। এখন হতে পারে এটা একে অন্যকে ব্যক্তিগত পর্যায়ে একটা আক্রোশ থেকে বক্তব্য দিচ্ছেন, তবে তাদের মতন মানুষটা নিশ্চয়ই এরকম আবেগী সিদ্ধান্তে গিয়ে এখনো কাজ করেন না। শাহেদ আলম নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এত বড় একটা কথা তিনি লাইভে এসে কন্টেন্ট আকারে এটা বলতে পারেন না। তো এখানে কিছু রহস্য তো থেকেই যায় যে আসলে কি সাংবাদিক ইলিয়াস আপনার জামাতকে ক্ষমতায় আনতে চায় বিএনপিকে হটিয়ে। আবার ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে তার যে বক্তব্য, নানান বক্তব্যগুলোকে এখানে শাহেদ আলম তুলে ধরেছেন। এখন সাংবাদিক ইলিয়াসও তো তার পরের ভিডিওতে এটা নিয়ে অবশ্যই তিনি উত্তর দিবেন। দেখা যাক কোন দিকে যায়। একদিকে আবার অলরেডি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে শামাপন্থীরা ঝাড়ুটারু নিয়ে মিছিল করেছেন, মানে এখন একটা পাল্টাপাল্টি অবস্থান চলছে আর কি। তো অপেক্ষায় আছি। আপনারা কি মনে করেন, সাংবাদিক ইলিয়াস জামাতের পক্ষে অবস্থান নিয়েছেন, বা যদি নেন সেটা কি ভালো হবে নাকি বিএনপির পক্ষে অবস্থান নিলে ভালো হবে? কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এক উত্তর থেকে দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।